আচ্ছা, ঘুমাই গেছে না, ঘুমাই যায়। আচ্ছা দেখো যে রেকন হচ্ছে ক্রসিং ওভার হয়, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখব। ক্রসিং ওভারের সময়, ক্রসিং ওভারটা কি, যে ধরো এখানে একটা ক্রোমোসোম আছে, পাশাপাশি দুটো ক্রোমোসোম যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করবে না, ঠিক সেই সময় দেখা যায় এর অংশ বিশেষ আর কি লেখা। এরকম দুইটা পাশাপাশি দুটো ক্রোমোসোম যখন শুক্রাণু তৈরি করার সময় হয়, তখন তো আমরা জানি শুক্রাণু তৈরি হলে মিয়োসিস বিভাজন ঘটে, তাই না? 46টা ক্রোমোসোম 23টা হয়ে যায়, তাই না? তো ওই 23টা হওয়ার সময় দুই পারে যখন চলে যায়, 23টা আলাদা করে দুই পারে যখন চলে যায়, তখন কিন্তু এদের প্রান্ত বদল হয়। প্রান্ত বদল মানে এই যে নীল কালারের যে ক্রোমোসোমের অংশ, সেখানে কালো কালারের অংশ আসে, আর হচ্ছে এই কালোর মধ্যে আবার নীল চলে আসে। এই যে প্রান্ত বদল হলো না, এই প্রান্ত বদলটাকে বলা হয় ক্রসিং ওভার, এবং প্রান্ত বদলের কারণে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল না, তো এই চেঞ্জটাই হলো রেকন। রেকন মানে পুনর্গঠন, পুনরায় গঠন হলো। কেন এটা দরকার হয়? কারণ ধরো আমরা হচ্ছে আমাদের শরীর থেকে যে শুক্রাণু বা ডিম্বাণু বের হবে, সেটা যদি একটু চেঞ্জ না হয়, তাহলে নতুন যে বাচ্চা হবে, ওই বাচ্চা কিন্তু 100% হয় পিতার মতো হবে, আর না হলে 100% মাতার মতো হবে। তাই সকল ক্রোমোসোমের মধ্যে একটু করে চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে তারপরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এতে কি হয়, ভ্যারাইটি ভিন্ন ভিন্ন হয়। আমরা কখনো তো মা বাবার মতো 100% হব না, হব কি এই ক্রসিং ওভার হয়, রেকন হয়। রেকন মানে হলো পুনর্গঠন, মানে পুনরায় একটু গঠন চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জ হওয়াটাই রেকন। তবে এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো আসে না পরীক্ষায়, আমি জাস্ট জানার জন্য বলছি। মিউটন হলো হঠাৎ পরিবর্তন, মানে মিউটেশন হওয়া। মিউটন হলো মিউটেশন হওয়া। কোনো জিনের মধ্যে যদি কোনো জিনের মধ্যে ধরো আমরা জানি এ এর সাথে টি যুক্ত হয়, এটা আমরা জানি, কিন্তু যদি ভুলবশত এর সাথে জি চলে আসে অথবা সি চলে আসে, তাহলে কিন্তু ওই জিনটাই নষ্ট হয়ে যাবে, এবং এটাকে বলা হয় মিউটেশন। মিউটেশনের কারণে মানুষের টিউমার হয়, এবং টিউমারের ব্যাপকতাই হলো ক্যান্সার। এটা কিভাবে হয় এটা আমরা দ্বিতীয় অধ্যায় শিখবো, আগামীকাল থেকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো, হ্যাঁ, তখন তোমরা দেখো। তবে এটা মুখস্থ করতে হবে না, এগুলো আসে না পরীক্ষায়। রেপ্লিকন হলো রেপ্লিকেশন হয় না, অনুলিপন হয় না, প্রতিরূপ গঠন হয় না। রেপ্লিকন নাম হয়েছে রেপ্লিকেশন থেকে। আমরা জানি রেপ্লিকেশনে যে জায়গাগুলোতে অনেক বেশি এটি থাকে, অরিজিন অফ রেপ্লিকেশন, সেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। মানে রেপ্লিকেশন বা প্রতিরূপ গঠনের বা অনুলিপনের মূল জায়গা, এটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন। তো এই জায়গাতেই প্রথম কিন্তু যে ডিএনএ পলিমারেজ হেলিকেজ এনজাইম প্রথম এটার হাইড্রোজেন বন্ড বিলোপ সাধন করে, ওই নির্দিষ্ট জায়গাকেই বলা হয় রেপ্লিকন। নির্দিষ্ট জায়গাকে বলা হয় রেপ্লিকন। এখন সিস্টোন আর জিন এর মধ্যে সামান্য পার্থক্য আছে। সিস্টোন কি আর জিন কি একটু খেয়াল করো। জিন বলা হয় একটা ডিএনএ এর মধ্যে যে খণ্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, সেই খণ্ডাংশকে আমরা জিন বলি, তাই না? ডিএনএ যে খণ্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে, তাদেরকে আমরা কি বলবো, জিন বলবো। তাহলে সিস্টোন কি হতে পারে? সিস্টোনটা হলো, মনে করো এটা একটা জিন, এখন এই জিন যখন প্রোটিন তৈরি করতে চাইবে, তখন তো এর হলো এই অংশটাই শুধু আলাদা হয়ে যাবে, এরকম আলাদা হয়ে যাবে, তাই না? এরকম আলাদা হয়ে যাবে, অন্যগুলা তো ওরকমই থাকবে। তো এখন বলা হচ্ছে, আমরা তো জানি যে দুইটা সুতার মধ্যে যে সুতাতে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার তথ্য থাকবে, অর্থাৎ যারা হলো প্রোটিন তৈরি করতে পারবে আর কি, সেই সুতাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। সেই সুতাকে বলা হয় কোডিং বা কোডন, তাই না? কোডন বা কোডিং স্ট্র্যান্ড বলা হয়। কোডিং স্ট্র্যান্ড, হ্যাঁ, অথবা এটাকে আমরা বলি সেন্স স্ট্র্যান্ড, তাই না? আর এটা হলো নন কোডিং। এটাকে বলা হয় নন কোডিং, এটাকে বলা হয় নন কোডিং, ঠিক আছে? এখন দেখো যে সুতাটা
প্রোটিন তৈরিতে মূল ভূমিকা রাখে সেটাকেই বলা হয় সিস্টন। তাহলে এটা হলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, তাই এই সুতাকে বলা হবে সিস্টন। এই সুতাকে বলা হবে কি সিস্টন। আর দুই সুতাকে একসাথে যখন ডিএনএ যখন একীভূত হয়ে থাকে তখন এটার নাম হলো জিন। আর জিন যখন জিনের দুটো সুতা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়ার পর যেই সুতাতে মূল হলো অ্যামাইনো অ্যাসিড তৈরির তথ্য থাকে তাকে বলা হয় সিস্টন। তাহলে বলো তো না সাইন বুঝতে পারলা কিনা বলো, বুঝতে পেরেছো? বলো কারো কোনো সমস্যা? আরেকবার বলবো, ধন্যবাদ। আমি আবার বলি যে জিন বলা হয় ডিএনএ এর যে খণ্ডাংশগুলা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। তো আমরা তো জানি যারা ট্রান্সক্রিপশন ক্লাস করছে তাদের বুঝতে বেশি সুবিধা, আর যারা ক্লাস করেন তারা অবশ্যই ভিডিওতে ক্লাস করবে, কারণ আগেরটার সাথে একটু রিলেটেড থাকে। হ্যাঁ, এগুলো যেটা আগে আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্যে এক্সট্রা ক্লাস করবা, ইউটিউবে ক্লাস আমার ক্লাসটা দেয়া আছে, ওগুলো একটু দেখবা, আমাকে ফোন দিবা বুঝতে না পারলে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলি ডিএনএ এর যে খণ্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে জিন বলে। তো ডিএনএ যে কোনো একটা সুতা কিন্তু প্রোটিন তৈরিতে আসলে ভূমিকা রাখে। ডিএনএ তো ডাবল হেলিক্স, যে কোনো একটা সুতা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে। তো মূলত যেই সুতাটা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে সে যদি সরাসরি রাইবোজোমে চলে যায় প্রোটিন তৈরি হবে ঠিকই, কিন্তু ওই সুতা তো নষ্ট হয়ে গেল, মানে এই জিন নষ্ট হয়ে গেল, ভবিষ্যতে আর সে প্রোটিন তৈরি করতে পারবে না। তো সেই কারণে সে কি করে, তার একটা হুবহু একটা কপি বানায়, সেই কপিটা বানায় এই নন কোডিং স্ট্র্যান্ড থেকে একটা কপি বানায় আর কি। তাহলে যেই সুতাটার মধ্যে প্রোটিন তৈরির নকশা থাকবে শুধু ওই একটা সুতাকেই বলা হবে সিস্টন, আর দুইটা সুতা একসাথে জিন। বুঝে গেল কি সাদিক, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে সিস্টনের ব্যাপার। হ্যাঁ, এবার দেখো এরপরে হলো আমরা চলে আসি নিচের দিকে, যে জিনের বৈশিষ্ট্য। এটা যে কোনো তিনটা পড়বা ক্ষয়ের জন্য, যদিও কখনো আসেনি কিন্তু তারপর তিনটা, যে কোনো তিনটা পড়বা, এটা একা একা বুঝতে পারবা। এখানে দেখো কিছু বিভিন্ন ধরনের জিন, এগুলো অবশ্য বোর্ড পরীক্ষা আসতে দেখা যায় না, কিন্তু আমরা তাও জানার জন্য একটু জানবো। লিথাল জিন কি? লিথাল জিন হলো যে মারণ জিন। লিথাল জিনের বাংলা অর্থ হলো মারণ জিন। লিথাল জিনের বাংলা অর্থ হলো মারণ জিন। কেন মারণ জিন? অনেক সময় দেখা যায়, আমরা জানি আমরা তো আমাদের ক্রোমোসোমগুলো ডিপ্লয়েড অবস্থায় থাকে, মানে ডবল ডবল থাকে একসাথে লেগে। তো মনে করো যে এই কালো ক্রোমোসোমে এমন একটা জিন আছে, এই জিন কোন জীবের মৃত্যু ঘটায় ফেলছে। যখন জাইগোট হলো না, ধরো পেটের মধ্যে যখন জাইগোট হয়েছে, তো জাইগোট হওয়ার পর দেখা যাচ্ছে ওখানে এমন একটা জিন আছে, জিনটা মিউটেশন হয়ে জিনটা নষ্ট হয়ে গেছে। ওই জিনটা কি করতেছে, গোটা জীবটাকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে। তাহলে যে জিনের কারণে কোনো জীবের মৃত্যু ঘটবে, ওই জীবটা আর কি বের হতে পারবে না পেটের মধ্যে, পেটের মধ্যে মরে যাবে। অনেক সময় দেখো না যে অনেক মায়ের কিন্তু কি হয়, অনেক মায়ের হচ্ছে বাচ্চা শেষ পর্যন্ত আর থাকে না, পেটের মধ্যে নষ্ট হয়ে যায়। তাহলে যে জিনের কারণে এরকম ঘটবে সেটাকে বলা হবে লিথাল জিন বা মারণ জিন। এটাকে লিথাল জিন বলে বা মারণ জিন বলে। লিথাল জিন মানে হলো যে জিনের কারণে জীবের মৃত্যু ঘটে, তাকে বলা হয় লিথাল বা মারণ। বুঝতে পারছো তো? না বুঝলে কিন্তু বলবা। হ্যাঁ, আপনার হচ্ছে পরে অনেক দেরি হলো তোমার কাজ শেষ হয়েছে যে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন আরেকটু কালো। ও আচ্ছা, এটাও আমরা কিন্তু আসলে দ্বিতীয় অধ্যায়ে জানবো যে সাধারণত আমাদের যে ক্রোমোসোমগুলো আছে না, তারা হলো এরকম জোড় বেঁধে বেঁধে থাকে। হ্যাঁ, ওই যে 23 জোড়া ক্রোমোসোম বলি না, 23 জোড়া ক্রোমোসোম বলি, তো আমাদের শরীরে ক্রোমোসোমগুলো এরকম জোড় বেঁধে বেঁধে থাকে। হ্যাঁ, একসাথে থাকে। তো এখন ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, পাশাপাশি দুইটা জিন, কিন্তু দেখা যাচ্ছে একটা জিন কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, কিন্তু সে এমন একটা ভুলভাল প্রোটিন তৈরি করে ফেলবে যেই প্রোটিনের কারণে যে ওই জাইগোটটা আর বেঁচে থাকবে না, জাইগোটটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, এই পেটের মধ্যে নষ্ট হয়ে গেল, তখন আর বাচ্চা হলো না। তাহলে যে জিনের কারণে ভালো জিন নষ্ট হয়ে যাচ্ছে তাকে বলা হয় লিথাল জিন। অনেক সময় এরকম হয় না যে একটা মুরগির যদি অসুখ হয় পাশাপাশি অন্য মুরগিরাও মারা যায়, এরকম ঘটনা ঘটে না? এরকম আর কি, একটা জিন নষ্ট হয়েছে ভালো জিনকেও নষ্ট করে ফেলছে, তখন যে জিনের কারণে জীবের মৃত্যু ঘটলো ওই জিনের নাম লিথাল জিন বা মারণ জিন। ঠিক আছে? আর কারো কোনো সমস্যা আছে এদিকে? আচ্ছা, এবার দেখো, এবার হলো অঙ্কোজিন।
অঙ্কোজিনের বাংলা অর্থ হলো, অঙ্ক কথাটার অর্থ হলো যে পরিবর্তন, আর জিন তো জিন, তার মানে অঙ্কোজিন মানে জিনের পরিবর্তন, অঙ্কোজিন মানে জিনের পরিবর্তন। আচ্ছা, জিনের পরিবর্তনটা হলেই তো আমরা জানি কি হয়, টিউমার হয় প্রথমে, তাই না? টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। আসলে ক্যান্সার হওয়ার মেন কারণটা আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে শিখবো। ক্যান্সার কিভাবে হয় এটা আমরা দেখবো। ক্যান্সার কিভাবে হয় এটা দেখলে তুমি তখন নিজেই আর কি অনেকটা ডাক্তার হয়ে যাবা, মানে বুঝতে পারবা যে ক্যান্সার আসলে হয় কিভাবে, তুমি নিজে আর কি হাফ ডাক্তার হয়ে যাবে, যে কিভাবে ক্যান্সারটা হচ্ছে আর কি। হ্যাঁ, তো ওখানে যে আমরা ক্যান্সারের ব্যাপারটা শিখবো, তাহলে যে জিনের কারণে ক্যান্সার রোগ হয় তাকে অঙ্কোজিন বলে। এবার দেখো সেক্স ক্রোমোজোমাল জিন। সেক্স ক্রোমোজোমাল জিন মানে আমরা তো জানি আমাদের কোষে এক ধরনের জিন থাকে, এক ধরনের ক্রোমোসোম থাকে যারা হলো সেক্স ক্রোমোসোম, মানে যেটা ছেলে হয়, ছেলে অথবা মেয়ে, তাই না? এরকম দুই জোড়া ক্রোমোসোম আছে, একটা হলো ছেলে হওয়ার জন্য দায়ী, একটা মেয়ে হওয়ার জন্য দায়ী, তাই না? আচ্ছা, কেউ কি বলতে পারবা যে হিজড়া হয় কিভাবে? জানা নাই? আপনারা বলতে পারবা হিজড়া কিভাবে হয়? হিজড়া হয় সাধারণত হঠাৎ করে, ধরো এরকম দুইটা, তো এখন মেয়ে আধিক্য হিজড়া হবে যদি ট্রিপল এরকম ক্রোমোসোম চলে আসে, মানে দুইটা এক্স হয়ে গেছে, তাহলে এটা মেয়ে আধিক্য হিজড়া হবে। আর এখানে যদি হয়, এখানে দেখা যাচ্ছে একটা এক্স আর দুইটা ওয়াই যদি হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে ছেলে আধিক্য হিজড়া। মানে হিজড়া আবার দুই রকম আছে, একটা হলো মেয়ের মতো একটু বেশি, আর একটা ছেলের মতো বেশি। এটা আর কি, এটা কিন্তু আসলে যে এটা এক ধরনের জিনগত ত্রুটি, যার জন্য দেখা যাচ্ছে যে ট্রিপল মানে ক্রোমোসোম চলে আসে সেক্স ক্রোমোসোমে। সেক্স ক্রোমোসোমে দুইটা থাকতে হবে, এক্সএস অথবা এক্সওয়াই, তাই না? তো এটা এমন একটা বিষয় যে আসলে যে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার উপরে আমরা তো নির্ভরশীল। মানে আমাদেরকেও যদি ওরকম বানাতো, আমাদের করার কিছু ছিল না, তাই না? ওটাই আল্লাহর ইচ্ছা, যে কাউকে আল্লাহ ভালো রাখবে, কাউকে মানে নাহলে সব ক্ষমতা আমাদেরকে দিয়ে দিলে আমরা তো আরো বেশি বদমাশ হয়ে যেতাম, তাই না? কিছু ক্ষমতা তো রাখিয়ে দিচ্ছে, ঠিক না? তাই না? অর্ধেক দেখা যাচ্ছে যে আমাদের নিজের চেষ্টায় হয়, আর অর্ধেকই হলো মানে ভাগ্য ছাড়া হয়ই না, তাই না? যেমন তুমি এখন যদি মনে করো আমি কেন আমেরিকায় জন্মগ্রহণ করলাম না, অনেক উন্নত দেশ, এটা কি সম্ভব? এই মানে জন্মগ্রহণ করা, এটা তো নিজের হাতে না, তাই না? ঠিক কিনা? এই আচ্ছা, আপনারা দেখো, এবার দেখো, এরপরে আমরা চলে আসি সেক্স ক্রোমোজোমাল জিনের মধ্যে। এটা মনে রাখবো, হিমোফিলিয়া আর বন্ধান্ধতা। বলো দেখি সাইম, বলো তো হিমোফিলিয়া রোগটা কি? না, এটা জানার কথা, তো আপনারা পারবে না? হ্যাঁ, হিমোফিলিয়া রোগটা আসলে কেমন, মানে কি হয় এটাতে? না, ওটা তো ওই যে জলাতঙ্ক, ওটা জলাতঙ্ক হয় থাকে। হিমোফিলিয়া, হ্যাঁ বলো। না, হ্যাঁ, কালার, ওটা বর্ণান্ধতা। কে পারবে? বলো সাইম, বলো তো হিমোফিলিয়া। রক্ত সমস্যা। এই দেখো, ওই পঞ্চমী কিন্তু ঠিক বলেছে অনেকটাই, যে রক্ত অনেক কমে যায় আর কি, মানে কমে যায় কাছে। হ্যাঁ বলো। ও খুবরা, হ্যাঁ। দেখো এখানে হিমোফিলিয়া বাংলা অর্থটা যদি তুমি খেয়াল করো তাহলে ভুল হবে না। হিমোফিলিয়ার বাংলা অর্থটা কি? হ্যাঁ, হিম মানে রক্ত, ফিলিয়া কথা হচ্ছে ফিলিক থেকে, মানে রক্তের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তোমার যদি কেটে যায় রক্ত বের হতেই থাকবে, এটাই হলো হিমোফিলিয়া। এটাও জিনগত ত্রুটি, বাংলাটাও খেয়াল রাখলে তোমার ভুল হবে না। হিম মানে রক্ত, ফিলিয়া বাংলা অর্থ হলো ফিলিক মানে আকর্ষণ, অর্থাৎ রক্তের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, রক্ত বের হতেই থাকবে, এটাই হলো হিমোফিলিয়া। আর বর্ণান্ধ তো জানোই, বর্ণে অন্ধ, তাই না? কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা সবুজ চিনতে না পারা, এটাই হলো বর্ণান্ধতা। আচ্ছা, আজকে কিন্তু ক্লাস শেষে তোমাদের পিকনিক নিয়ে কিছু কথা বলা আছে, জায়গা এবং ইয়ে নিয়ে। হ্যাঁ, এবার দেখো ট্রান্সজিনটা কি জানো? একটু খেয়াল করো। এগুলো পরীক্ষা আসে না বলে তোমরা ভালো করে শুনছো না মনে হচ্ছে। এই
আপনারা সাইম মনে হচ্ছে কথা বলছো বেশি, এদিকে খেয়াল করো। এটা কিন্তু আবার অন্য অধ্যায়ে, এখান থেকে আসে না, কিন্তু অন্য অধ্যায়েও আছে এই জিনিসগুলো। হ্যাঁ, দেখো যে টেন্স জিন জিনিসটা কি। টেন্স জিনস হলো, টেন্স মানে তো ট্রান্সফার, তাই না? তাহলে কোন জিন একটা উদ্ভিদ থেকে নিয়ে আরেকটা উদ্ভিদের মধ্যে বা আরেকটা প্রাণীর মধ্যে ঢুকাই দিলাম, তাহলে সেটা হলো কি টেন্স জিন। যেমন জোনাকি পোকা আছে না, জোনাকি পোকার আলো জ্বলে না, তো জোনাকি পোকার পাশার দিকে আলো জ্বলে, তো তাই না? তো যে যে প্রোটিনের কারণে আলো জ্বলে আর কি, সেই প্রোটিনটা তো একটা জিন তৈরি করে। তো ওই জিনটা নিয়ে কি করছে জানো, যে তামাক গাছ আছে না, বৈজ্ঞানিকরা তামাক গাছের মধ্যে ঢুকাই দিচ্ছে। দিয়ে তামাক গাছ অস্ট্রেলিয়াতে এটা করছে। তামাক গাছ তোমার হচ্ছে রাত্রেবেলা গোটা তামাক গাছ আলো বিকিরণ করে। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়াতে অনেক রাস্তাতে খালি তামাক গাছ লাগানো আছে, ওই আলোতেই সবাই চলে। হ্যাঁ হ্যাঁ, কোন অস্ট্রেলিয়াতে, জিনটা হ্যাঁ হ্যাঁ, আমরা সব মানে না, যে তামাক গাছে ওই জিন লাগাইছি সেটা হবে, যেটা লাগাইনি যে গাছে সেটা তো আর হবে না। মানে আমাদের দেশে তো আর করবে না। হ্যাঁ, আমাদের দেশে করেনি, ওটা তো খরচের ব্যাপার আছে। মানে হচ্ছে মোট কথা জিন তোমার নিয়ে এই কাজটা করছে আর কি। হ্যাঁ, জিন হচ্ছে তোমার, যেমন ধরো ব্যাকটেরিয়ার মধ্যে থাকা একটা জিন, হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা একটা জিন দেখা যাচ্ছে ধান গাছের মধ্যে দেওয়া হচ্ছে ভিটামিন এ তৈরি করার জন্য, বুঝছো? এরকম এরকম অনেক কিছু করা হচ্ছে, এটাকে বলা হয় ট্রান্স জিন, মানে জিন ট্রান্সফার করা। জিন ট্রান্সফার করে তার মধ্যে ঢুকাই দিলাম, এটাই হলো ট্রান্স জিন, বুঝছো? এই এবার দেখো খণ্ডিত জিন। আমরা জানি যে জিনের মধ্যে, আমরা তো জানি জিনের মধ্যে ইন্ট্রন এবং একজন থাকে না, অর্থাৎ যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এর মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরিকারী জিনও থাকে, আবার হচ্ছে মানে অ্যামাইনো অ্যাসিড তৈরিকারী প্রোটিনও থাকে, আবার হচ্ছে শুধু হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না এরকম প্রোটিনও থাকে। কালোগুলো মনে করো ইন্ট্রন, আর নীলগুলো হলো একজন। ইন্ট্রন হচ্ছে যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, তাদেরকে বলা হয় ইন্ট্রন। আর যারা পারে তাদেরকে বলা হয় একজন, যারা পারে তাদেরকে বলা হয় একজন। তাহলে একটা জিনের মধ্যে দুই রকমের জিনিসই থাকে, তাহলে এই দুই রকম জিনিসকে একসাথে বলা হবে খণ্ডিত জিন। সিউডোজিন, সিউডোজিনের ব্যাপারটা কি জানো, কোন জিন আগে কাজ করতো এখন আর কাজ করছে না। যেমন মানুষের ইনসুলিন তৈরিকারী জিন আছে না, মানুষের ইনসুলিন তৈরিকারী জিন, যাদের ডায়াবেটিস হয় তাদের কিন্তু এটা সিউডোজিন হয়ে যায়। সিউডোজিন মানে আগে কিন্তু তার ইনসুলিন তৈরি হতো, এখন আর হচ্ছে না, নিতে হচ্ছে। তাহলে এটাকে বলা হবে সিউডোজিন, মানে আগে কাজ করতো এখন করছে না, এটাই হলো সিউডোজিন। বুঝতে পারছো? এটা হলো সিউডোজিন। আচ্ছা, এরপরে দেখো অটোজোমাল জিন। অটোজোমাল মানে অটোসোমে, সেক্স ক্রোমোসোম না, অটোসোম। আমাদের যে 22 জোড়া অটোসোম আছে, সেই অটোসোমেও কিছু জিন আছে যে জিনটা আমাদের রোগ সৃষ্টি করে। যেমন মানুষের মাথার টাক তৈরি করে, এই যে বলছে না বল্ডনেস, মানে চুলবিহীন, মানে চুল না থাকা আর কি। হ্যাঁ, তারপর হলো অ্যালবিনোজম। অ্যালবিনোজম কথাটা আসছে ল্যাটিন শব্দ অ্যালবাস থেকে, ল্যাটিন শব্দ অ্যালবাস, ল্যাটিন শব্দ অ্যালবাস থেকে, যার অর্থ সাদা, যার অর্থ সাদা। মানে ওই যে ত্বকে সাদা, দেখেছো কিনা, সাদা একটা রোগ আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এটা প্রতিকারের কোনো উপায় নেই। হ্যাঁ, মাথার টাক যেটা জিনগত কারণে মাথার টাক হয়, এটা হচ্ছে পট চুল টুল ব্যবহার করা যাবে, কিন্তু আসলে ইয়ে করা যাবে না, এটা জিনগত কারণে হলে হবে না। আর যদি পুষ্টিগত কারণে হয় তাহলে ওষুধ খেলে ঠিক হবে। পুষ্টির ধরো ঘাটতি হচ্ছে, মাথায় ঠিকভাবে পুষ্টি যাচ্ছে না, তখন অনেক ওষুধ বা তেলের মাধ্যমে ঠিক করা যাবে। আর জিনগত কারণে হলে ওটা ঠিক করা যায় না, জিনগত কারণে হলে ঠিক করা যাবে না, এটা জিনগত কারণ। মানুষের ত্বকে দেখবা যে সাদা হয়ে থাকে না অনেক, মানে কালো মানুষের, হ্যাঁ ওইটা ধবল রোগ বলে, অনেকে ধবল রোগ বলে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো লিঙ্ক জিন। আচ্ছা, লিঙ্ক জিনটা কি দেখো, লিঙ্ক জিন হলো, লিঙ্ক নামকরণ হচ্ছে সংযুক্ত জিন। সংযুক্ত জিন বলতে মাতৃদেহের কোষে জিন যেখানে থাকবে, অপত্য কোষেও জিন ওখানে থাকার যে প্রবণতা, ওটাই হলো লিঙ্ক জিন। মাতৃদেহে মানে আমার শরীরের কোষের মধ্যে জিন যেই জায়গাটা আছে, যেই পয়েন্টে আছে, পরবর্তীতে আমার বাচ্চার মতো ওই জিনটা ওই পয়েন্টে থাকবে। এই যে একই জায়গায় থাকার যে প্রবণতা, এটাকে বলা হয় লিঙ্ক জিন। বুঝতে পারছো? হ্যাঁ বলো। ও হোলান্টিক বাদ গেল, ওয়াই ক্রোমোসোমে থাকা জিনকে হোলান্টিক জিন বলে,
অনেক সময় মানুষের কানে লোম হয়ে যায়, এটা হোলান্টিক জিনের কারণে হয়। হোলান্টিক জিন হলো কানে থাকা, ওই কানে আর কি চুল তৈরি হয়, কানের মধ্যে অনেক চুল তৈরি হয়ে যাওয়া, এটা হলো ওয়াই ক্রোমোসোমে থাকে, এটাকে বলে হোলান্টিক জিন। এরপরে দেখো একজন বৈজ্ঞানিকের নাম মনে রাখবো, হ্যান্স উইকলার 1920 সালে সর্বপ্রথম জিনোম শব্দটি ব্যবহার করেন। জিনোম মানে কি? একটা ডিএনএর মধ্যে যতগুলো জিন আছে, একটা ডিএনএর মধ্যে যতগুলো জিন আছে সব জিনকে একসাথে বলা হয় জিনোম। একটা ডিএনএর মধ্যে যতগুলো জিন আছে সব জিনকে একসাথে বলা হয় জিনোম। তার মানে কি? জিনোমের বহুবচন হলো জিনোম। এরপরে দেখো যে মানব জিনোমে প্রায় 3000 মিলিয়ন বা 300 কোটি ক্ষারক যুগল পাওয়া যায়। ক্ষারক যুগল মানে তো জানো, ওই যে বেস পেয়ার, তাই না? ওই যে অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এটার কথা বলছে আর কি। মানুষের একটা ক্রোমোসোমের মধ্যে এতগুলা থাকে আর কি। এরপরে বলছে যে এগুলা এমসিকিউর জন্য আবার পড়তে হবে। হ্যাঁ, সব মানুষের জিনোমের গঠন 99.9% একই রকম, অর্থাৎ তোমার আমার সবার সেম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, জিনের গঠন সেম। জিনের গঠনের 0.1% ভিন্নতার কারণে মানুষ কি ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মাত্র 0.1। কিন্তু মনে রাখতে হবে 0.1 মানেও কিন্তু কয়েকশো থেকে কয়েক হাজার অমিল, কারণ 300 কোটি জোড়া থাকে এইসব। তো 300 কোটি জোড়ার মধ্যে 0.1 মানে অনেকখানি, অনেকগুলা আর কি, অনেকগুলা অমিল, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে মানুষের এক্স ক্রোমোসোমে থাকে হলো 2968টি জিন, আর ওয়াই ক্রোমোসোমে থাকে 231টা জিন। মানব জীবনে মাত্র 2% জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, বাকি 98% নিষ্ক্রিয় থাকে। এদেরকে জাং জিন বলে। নিষ্ক্রিয় থাকার মেন কারণ হলো আমাদের শরীরে যে কোষগুলো আছে এর মধ্যে এমন এমন কিছু জিন আছে, হ্যাঁ, সেগুলো যদি সক্রিয় হতো তাহলে কি হতো জানো? আমাদেরও পিঠে পাখনা গজাতো, আমাদেরও কুমিরের মতো ত্বক হতো, আমাদেরও বাঘের মতো দাঁত হতো, এরকম অনেক কিছু হয়ে যেত। তো এইসব জিনকে আল্লাহ কি করছে? নিষ্ক্রিয় রাখছে। সক্রিয় করে দিলে জটিলতা ছিল, ডাইনোসরের মতো গঠন হয়ে যেত, এরকম অনেক কিছু হতো। তো এই জন্য আল্লাহ কি করছে? আমাদের জিনগুলোকে দমিত রাখছে। হ্যাঁ, সক্রিয় করলে ওরকম মানুষ হয়ে যাবে। জিনের উপরে এখন পর্যন্ত হাত দেওয়ার ক্ষমতা বৈজ্ঞানিকদের হয়নি, এখন পর্যন্ত হয়নি, অদূর ভবিষ্যতে যদি হয় আর কি, এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, আচ্ছা, যেমন আমাদের যদি কিছু জিন যদি সক্রিয় হয় তাহলে আমাদের কি হবে জানো? আমাদের গলাতে ফুলকা তৈরি হয়ে যাবে, আমরা পানির মধ্যে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। ফুলকা তৈরি হয়ে যাবে, মানে এমন জিন আছে যে ফুলকা তৈরিকারী জিন আছে, ওই জিন সক্রিয় হলে ফুলকা তৈরি হয়ে যাবে, গলাতে ফুলকা তৈরি হয়ে যাবে, আমরা পানির মধ্যে ডুববো না, পানির মধ্যে থেকে যাবো। এরকম, বুঝতে পারছো? এটা তো এক হিসেবে ভালোই। হ্যাঁ, ওটাও আসবে, ওগুলো জিনও আছে। আমাদের শরীরের মধ্যে অন্যান্য পশু পাখির যে জিন সেটাও আছে, কিন্তু আল্লাহ ইচ্ছা করে এগুলোকে নিষ্ক্রিয় করে রাখছে। এগুলো সক্রিয় হলে জটিলতা ছিল, সক্রিয় হলে আমরা দেখতে কি কেমন হতাম তার ঠিক আছে। তখন দেখা যাচ্ছে যে আমাদের মনে করো যে কি না কি হয়ে যেত, তাই না? লেজ তো হতোই, দেখা যাচ্ছে বিশাল বড় লেজ হয়ে যেত, তখন তো তোমাদেরই ঝামেলা। এরকম বসে থাকলে ধরো এখানে বসে আছো তুমি, তোমার লেজ মনে ওর কাছে চলে গেছে, হ্যাঁ, তুমি বলছো এই আমার লেজের উপর বসছে, ওর লেজ আবার ওর কাছে চলে গেছে, কত জটিলতা, তাই না? হ্যাঁ, ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, অনেক ঝামেলা। আচ্ছা, এরপরে দেখো জিনের সংখ্যাতে একটি স্তন্যপায়ী প্রাণী কোষে 50,000-এর অধিক জিন পাওয়া যায়। তারপরে বোল্ড করা অক্ষরে দেখো লেখা আছে একটি ডিপ্লয়েড মানব কোষে কার্যকরী জিনের সংখ্যা 30 থেকে 40,000 এমসিকিউ। হ্যাঁ, এই পর্যন্ত ক্ষুদ্রতম জিনে 75টি নিকোটাইড এবং বৃহত্তম জিনে 40,000 নিকোটাইড রেকর্ড করা হয়েছে। মানে আমরা জানি এখানে তো এই ডিএনএ খন্ডাংশগুলো এরকম অসংখ্য এই উপাদান দিয়ে গঠিত, এরা তো সবাই নিকোটাইড, তাই না? তো সব থেকে ছোট জিন যেটা সেই ছোট জিন হলো 75টা নিকোটাইড। মনে করো এটা এখানে 75টা নিকোটাইড আছে, মানে এটিসিজি আছে। আর বড় জিন হলো 40,000 নিকোটাইড, মানে এটিসিজি আছে 40,000। এই হলো ছোট জিন আর বড় জিনের পার্থক্য। তারপরে দেখো এগুলো সব এমসিকিউ। মানুষের ক্ষেত্রে ক্রোমোসোমে একে সবচেয়ে বেশি জিন 2968টি, আর ওয়াই ক্রোমোসোমে হলো সবথেকে কম 231টি।
তারপরে দেখো যে স্প্লিন জিন কাকে বলে? প্রকৃত জীবের বিশেষ করে স্তন্যপায়ী সরীসৃপ ও পাখি জিনের সংকেত বহনকারী একজনের মধ্যে সংকেতহীন ইন্টন অংশ লক্ষ্য করা যায়, এটাকেই বলা হয় স্প্লিট জিন, অথবা এটাকে আবার খণ্ডিত জিনও বলা যায়, একই। এরপরে আর নাই। এবার দেখো আদিকোষে জিন প্রকাশ অপেরণ কাকে বলে? এটা জ্ঞানমূলক কোশ্চেন, না ওগুলো লাগবে না। আদিকোষে জিন প্রকাশ অপেরণ কাকে বলে? অপেরণের সরল বাংলা অর্থ হলো জিন সমূহের গুচ্ছ। অপেরণের সরল বাংলা অর্থ জিন সমূহের গুচ্ছ। অপেরণের সরল বাংলা অর্থ জিন সমূহের গুচ্ছ। জিন সমূহের গুচ্ছ, এটাও পরীক্ষা আসে না, তবে জ্ঞানমূলকটা আসে, বর্ণনাটা আসে না। জিন সমূহের গুচ্ছ সেটা কি জানো? যে মনে করো এটা একটা আদিকোষ, আদিকোষে কিন্তু অপেরণ আছে, প্রকৃত কোষে কিন্তু কোনো অপেরণ নাই। এখানে মনে রাখবা আদিকোষে যেটা হয়, নিউ চালক মনে রাখলে আদিকোষের জিনগুলোর নাম মনে থাকে। নিউ চালক বলতে নিউতে হলো নিয়ন্ত্রক জিন, নিউতে হলো নিয়ন্ত্রক জিন, নিয়ন্ত্রক জিন, নিউতে হলো নিয়ন্ত্রক জিন। বই আছে এটা, হ্যাঁ, পরীক্ষা আসে না। আর এই যে হস্যুতে হলো উদ্দীপক জিন, এটা হলো উদ্দীপক জিন, উদ্দীপক জিন, উদ্দীপক জিন। হ্যাঁ, আমি পরে বুঝাচ্ছি, হ্যাঁ। আর চালক হলো চালক জিন, চালক হলো চালক জিন, চালক জিন। আর এখানে আছে গাঠনিক জিন, এটাকে বলা হয় গাঠনিক জিন। অপেরণের ব্যাপারটা কি একটু খেয়াল করো, এটা হলো গাঠনিক জিন। এমনি দেখলেও হবে, না আসলেও হবে, হ্যাঁ, খালি এটা একটু খেয়াল করো। হ্যাঁ, এখন আমি বলবো যে আদিকোষের ক্ষেত্রে কি হয় জানো? আদিকোষের ক্ষেত্রে আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে আমাদের জিন সবসময় অ্যাক্টিভ থাকে। যেমন পরিপাক তন্ত্রের মধ্যে তুমি খাবার কথা একটু ভাবলা টাবলা, সাথে সাথে এনজাইম ক্ষরণ হচ্ছে। এনজাইম মানে কি? জিনই তো এনজাইমকে ক্ষরণ করে। এনজাইম মানে তো প্রোটিন, তাহলে এনজাইম বের হয় কোথা থেকে? জিন থেকে। তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে প্রতিনিয়ত কিন্তু জিন অ্যাক্টিভ এবং হচ্ছে এনজাইম ক্ষরণ করতেছে। কিন্তু আদিকোষদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ভুলভাল করে জিন অ্যাক্টিভ হয় এরকমটা ঘটে না। আদিকোষের ক্ষেত্রে মনে করো যে এখানে একটা খাবার, ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়ার কোষে একটা খাবার ঢুকছে। যখনই খাবার ঢুকবে তখনই তোমার হচ্ছে যে উদ্দীপক জিনকে, এই যে উদ্দীপক জিন আছে, এটা তো উদ্দীপক জিন, এই উদ্দীপক জিনের উপরে আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয়ে যাবে, উদ্দীপক জিন যুক্ত হয়ে যাবে। তো উদ্দীপক জিন উদ্দীপ্ত হলে কি করবে? সে একটা প্রোটিন চালক জিনকে দিবে। চালক জিন কি করবে? যে সে আবার একটা প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনটা গাঠনিক জিনের কাছে আসলে তখন এখানে একটা প্রোটিন বা এনজাইম তৈরি হবে, প্রোটিন বা এনজাইম তৈরি হবে। এখন কথা হলো নিয়ন্ত্রক জিনের কাজ কি? নিয়ন্ত্রক জিনের কাজ হলো, ধরো ব্যাকটেরিয়ার মধ্যে কোনো খাবার ঢুকেইনি, তাহলে তো এখন প্রোটিন তৈরি করার দরকার নাই, এনজাইম তৈরি করার দরকার নাই। তো কিন্তু তারপরে দেখা যাচ্ছে ভুলবশত উদ্দীপক জিন উদ্দীপ্ত হয়ে গেছে এবং সে একটা প্রোটিন চালক জিনের কাছে পাঠাইছে, চালক জিন আবার আরেকটা প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিন এবার হচ্ছে গাঠনিক জিনের কাছে নিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রক জিন তখন নিয়ন্ত্রণ করবে, বলবে আরে এখন তো কোনো খাবারই আসেনি, তাহলে কেন হচ্ছে উদ্দীপক জিন চালক জিনের কাছে প্রোটিন পাঠালো? নিয়ন্ত্রক জিন একটা প্রোটিন তৈরি করে এখানে ব্লক করে দেবে, এই জায়গাটাতে ব্লক করে দেবে, এখানে একটা প্রোটিন এসে দাঁড়ায় যাবে, যাতে করে গাঠনিক জিন পর্যন্ত যেতে না পারে। বলো কোন কোন জায়গায় বুঝিনি? আরেকবার বলি যে আদিকোষের ক্ষেত্রে গাঠনিক জিন মানে যারা ধরো এনজাইম তৈরি করবে, যারা এনজাইম তৈরি করবে তারা একা একা কোনো কাজ করতে পারে না, একা একা কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারে না। তো আদিকোষের ক্ষেত্রে কি হয় যে ধরো যে কোনো একটা খাবার ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে গেছে, তখন এনজাইম তৈরি করতে হবে। প্রোটিন তৈরি করা মানে এনজাইম তৈরি করা। তো প্রথমে সাইটোপ্লাজমের আরএনএ পলিমারেজ, ধরো এটা আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, পলিমারেজ এনজাইম, এই এনজাইমটা উদ্দীপক জিনের উপর বসলে উদ্দীপক জিন উদ্দীপ্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে, একটা প্রোটিন তৈরি করলো। এবার এই প্রোটিনটা চালক জিনের কাছে আসলে চালক জিন বুঝতে পারে যে আমাকেও একটা প্রোটিন তৈরি করতে হবে, সেও একটা প্রোটিন তৈরি করে। তখন দুই প্রোটিন একসাথে গাঠনিক জিনের কাছে গেলেই গাঠনিক জিন তখন একটা প্রোটিন তৈরি করে ফেলে, মেইন প্রোটিন, যেটা হলো এনজাইম হিসেবে কাজ করে।
তখন খাবার হজম হয়। কিন্তু দেখা গেল যে স্যার যেগুলো জিন পাঠালো সেগুলো কি হলো? ও এই দুইটা জিন যে গেল এখানে, এই জিনটা খালি এদের এদের ভিতর থেকে প্রোটিন তৈরি করে দিল, দিয়ে ধ্বংস হয়ে যায়। এই আর কিছু না। এখন দেখা গেল নিয়ন্ত্রক জিনের কাজ হলো, নিয়ন্ত্রক জিন দেখছে যে আরএনএ পলিমারেজ এনজাইম কেন এখানে আসলো, কারণ এখন তো হচ্ছে কোনো খাবারই আসেনি। তখন নিয়ন্ত্রক জিন একা একা একটা প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করে চালক জিনের সামনে দিয়ে বসে পড়বে, যাতে করে চালক জিন সামনে না আগায়। সামনে যদি না আগায় তাহলে গাঠনিক জিনও কোনো প্রোটিন তৈরি করতে পারবে না। বলো কোথায় সমস্যা, কোথায় কোশ্চেন আছে বলো, কোশ্চেন বলো, ছেলেরা বলো কোনো কোশ্চেন আছে? কোনটা শেষেরটা? ও আচ্ছা, এই এটা বলবো গাঠনিক জিন, নিয়ন্ত্রক জিন। ও দেখো, উদ্দীপক জিনে আরএনএ পলিমারেজ এনজাইম ধরে আসছে, কিন্তু কোষের মধ্যে কোনো খাবার আসেনি এখনো। হজম করার জন্য যে এনজাইম তৈরি করতে হবে, কোষের মধ্যে কোনো খাবার আসেনি। কিন্তু নিয়ন্ত্রক জিন দেখছে আরে উদ্দীপক জিনের এখানে আরএনএ পলিমারেজ এনজাইম কেন আসছে, এখন তো কোষে কোনো খাবারই আসেনি, তাহলে হজম করার জন্য অযথা প্রোটিন বা এনজাইম তৈরি করার তো দরকার নাই। তাই নিয়ন্ত্রক জিন তখন সাথে সাথে করবে কি, এরা যেন সামনে আগাতে না পারে, নিয়ন্ত্রণ জিন কি করবে, একটা প্রোটিন তৈরি করে চালক জিনের সামনে একটা অবরোধ তৈরি করে দিবে। অবরোধ তৈরি করে দিবে এই কারণে ও যেন সামনে না আগায়, সামনে আগালে এই জিনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এনজাইম তৈরি করবে। বলো কোন জায়গায় কোশ্চেন আছে? নাই? এই বুঝতে পারো, এটা মুখস্থ করতে হবে না, হ্যাঁ, এটা এমনি জানার জন্য বললাম, এটা পরীক্ষায় আসে না। হ্যাঁ, সর্বশেষ দেখো, জিনের কাজ ক্ষয়ের জন্য যে কোনো তিনটে বলবা। তারপরে হচ্ছে এখানে দেখো নিচের দিকে আছে মাঝামাঝি জায়গায় ডান দিকে, যে কোডন কাকে বলে। মেসেঞ্জার আরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে তিনটি বেসকে একত্রে একটি কোডন বলে। হ্যাঁ বলো। ও আচ্ছা, না আসলে মাছির চোখ হলো, চোখকে বলা হয় পুঞ্জাঙ্খী, মাছির চোখকে বলা হয় পুঞ্জাঙ্খী। পুঞ্জাঙ্খী মানে পুঞ্জ যোগ আখি, তার মানে একটা আখির মধ্যে অনেক চোখ, এটা বলে পুঞ্জাঙ্খী। কিন্তু আমাদের মধ্যে দুইটাই মনে হয়, কারণ এখানে একটা আছে, কিন্তু একটা চোখের মধ্যে কয়েক হাজার চোখ থাকে, যেমন 1000 থেকে 1200 থেকে 1800টা চোখ থাকে, বুঝছো? এখন মাছির চোখের জন্য, চোখ তৈরি করার জন্য, চোখের বর্ণকণিকা তৈরি করার জন্য 20টা জিন থাকে, তাই বলছে। আচ্ছা, তাহলে কোডন কাকে বলে? তোমরা তো আগে জানো, তিনটা নিউক্লিওটাইডকে একসাথে কোডন বলে। ধরো এ ইউ জি, তাহলে এটা কি কোডন? কোডন মানে সংকেত, কোডন মানে সংকেত। এরপরে দেখো টিপলেট কাকে বলে, এটা কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল। টিপলেট কাকে বলে? এই পৃষ্ঠাতেই কোডনের শেষের দিকে আমি ও আচ্ছা, পুরাতন বই আবার নাও থাকতে পারে। কুমিল্লা কত বলে? কুমিল্লা, তার একটু দেখে বলি, কুমিল্লা 22। বুঝতে পারেনি? টিপলেট এই যে ওই নিচের দিকে দেখো, টিপলেট। টিপলেট কাকে বলে? তিনটি বেসের গুচ্ছকে টিপলেট বলে। কুমিল্লা বোর্ড 22 সাল। এরপরে সরাসরি জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, জেনেটিক কোডন। হ্যাঁ বলো। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, হ্যাঁ, জেনেটিক কোডনের বৈশিষ্ট্য কি স্যার এটা? জেনেটিক কোডনের বৈশিষ্ট্য হলো জেনেটিক কোডনের বৈশিষ্ট্য হলো ওই যে 64টা কোডন গতকালকে ভিডিওতে দেখালাম না, যে এই জিনিসগুলা, মানে মোট হচ্ছে কোডন আছে মোট কয়টা? 64টা। এর মধ্যে 61টা হলো কার্যকরী আর 3টা হলো কাজ করে না, যেটাকে স্টপ কোডন বলে। তো এই জেনেটিক কোডনের বৈশিষ্ট্যের মধ্যে এক নজরে একটু পড়ে দেখো, না বুঝার কিছু আছে কিনা, তাহলে আমরা শেষ করব। এখান থেকে
নাওভাজার কিছু আছে? হ্যাঁ, এখনই পড়ো। এর মধ্যে নাওভাজার কিছু আছে কিনা? জেনেটিক কোডন পাওনি? কে পাওনি? হ্যাঁ, একটু পড়ে দেখো কেন নাওভাজার কি আছে? লিউসিন কি? হ্যাঁ, লিউসিন। লিউসিন হলো অ্যামাইনো অ্যাসিড। লিউসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। স্যার এই হচ্ছে মানে ডিএনএ এর তো সব প্রোটিন তৈরি হয় কেন? স্যার এত গ্লুকোজ তৈরি করতে হয়। না, গ্লুকোজ তৈরি করে কাজ হবে না, কারণ এনজাইম হলো সবসময় প্রোটিন দিয়ে তৈরি। এনজাইম সবসময় প্রোটিন দিয়ে তৈরি হয়, মানে এনজাইম হচ্ছে যে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু গ্লুকোজ বা লিপিড এগুলো পারবে না, প্রোটিনেরই দরকার। এই জন্য জেনেটিক কোডনের বৈশিষ্ট্যের মধ্যে কোনো নাওভাজার কিছু আছে কিনা একটু আমাকে বলো। তারপরে 2-4 মিনিট একটু তোমাদের হলো পিকনিক নিয়ে আলোচনা হবে। স্যার মানে শিক্ষা সভা, পিকনিক বলা ঠিক না, শিক্ষা সভা। স্যার ক্রম সজ্জা অনুসরণ করে মানে হ্যাঁ কি? এই যে ক্রম সজ্জা অনুসরণ। ও ক্রম সজ্জা মানে দেখো খেয়াল করো, ক্রম সজ্জাটা কি একটু খেয়াল করো। হ্যাঁ, আর ওভারলেপটা ওভারলেপটা বুঝো। আর 4 নম্বর বৈশিষ্ট্যটা কোথায়? 4 নম্বর গোটা। আচ্ছা, 4 নম্বর কি আছে বলো তো? কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারলেপ করে না, বরং ক্রম সজ্জা অনুসরণ। ও আচ্ছা, একটু খেয়াল করো, বোর্ডের দিকে একটু তাকাও। সাইম আপনারা তাকাও বোর্ডের দিকে। আমরা জানি প্রতি 3টা নিউক্লিওটাইড এক একটা কোডন বা সংকেত যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে রাইবোজোমে গিয়ে। তো তাহলে এই তিনটা কিন্তু কখনো এরকম হবে না যে এখানে একটা বাদ দিয়ে ধরো ওভারলিপ করে এইখানে চলে যায় এইভাবে কোডন হবে, তা হবে না। ধারাবাহিক ক্রম অনুযায়ী চলবে, ধারাবাহিক ভাবে হবে। অর্থাৎ প্রথমে এইটা দিয়ে এই তিনটা হবে, তারপরে এইটা দিয়ে এই তিনটা, তারপরে এই তিনটা। মানে ওভারলিপ করা বলতে বুঝেছো? এটা বাদ দিয়ে ধরো একটুকু দিলাম, এরকম হবে না। বুঝলাম। বুঝলি? তো আচ্ছা, মানে হচ্ছে ধরো এখানে কোডন আছে 3টা, ঠিক আছে? তো এ ইউ জি একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন। কোডন সবসময় 3টা দিয়ে হয়, 4টা দিয়ে বা 2টা দিয়ে হয় না, 3টা দিয়ে কোডন হয়, সংকেত হয়। এখন কোডন যদি এভাবে হয় তাহলে তো 3টা হচ্ছে, প্রথমটা বাদ গেল। হ্যাঁ, প্রথমটা বাদ যাবে না, এটাই বলছে। ওইটাই বলছে ওভারলিপ করবে না, প্রথমটা কখনোই বাদ যাবে না, ধারাবাহিক ক্রম অনুযায়ী হবে। ধারাবাহিক ক্রম অনুযায়ী হলে তাহলে এই 3টা দিয়ে একটা হলো, এই 3টা দিয়ে একটা হলো, এই 3টা দিয়ে একটা হলো, ধারাবাহিক ক্রম অনুযায়ী হবে, ওভারলিপ করবে না। তিনটা ধরতে পারবো না। হ্যাঁ, তিনটা দিয়ে একটা কোডন বা সংকেত হয়, প্রতি 3টা। একই ধরনের যদি অ্যামাইনো অ্যাসিড হয় না, সমস্যা হবে না, সেটা সমস্যা না, না একই ধরনের হলে সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো যে তোমাদের হচ্ছে নভেম্বরের 5 তারিখ সম্ভাব্য ডেট, হয়তো সেটা শুক্র শনি দিয়ে আর কি আমরা করব। শনিবারে করলে ভালো, শুক্রবার শনি তোমাদের হচ্ছে একটা যে শিক্ষা সফরের কথা বলছিলাম। তো এইখানে হচ্ছে যে মানে অন্যান্যদের যে মতামত নিলাম তাতে হলো তোমার হচ্ছে অন্য ব্যাচের যে 2টা জায়গার কথা বলছে, একটা হলো কুষ্টিয়া আর একটা হলো গোদাগাড়ি সাফেনা পার্ক। এখন আচ্ছা, এখন 2টার কথাই বলি যে যারা আমি ভোট নিব আর কি। হ্যাঁ, ভোট নিয়ে যে জায়গাটা জিতবে সেখানে যাবো। আচ্ছা, এখানে আমি বলি যে মানে কাছে গেলে বেশি খেলাধুলা রাখা যাবে, আর দূরে গেলে খেলাধুলা রাখা যাবে না। এখন কাছের গুলার মধ্যে যেটা গোদাগাড়ি থাকে না, এখানে কিন্তু তোমাদের হয়তো জানা নাই, এখানে কিন্তু এখন ওই যে স্লিপিং করেছে, ওই যে অনেকবার যাওয়া আছে, ওটাতে কি চড়ছো? ওই যে উপর থেকে পানির মধ্যে ঝাপাং করে পড়ে। আচ্ছা, এটা আছে। আর যদি কুষ্টিয়াতে যাও তাহলে ওখানে কিন্তু পার্কও আছে, অনেক সুন্দর একটা পার্ক আছে কুষ্টিয়াতে গেলে। হ্যাঁ, কুষ্টিয়া গেলে অনেক পার্ক আছে। আর কাছে গেলে মানে কাছে বলতে তোমাদের কোনো চয়েস থাকলে সেটা একটু লিখে দিবা। ভোট নিব শনিবারে ভোট নেব। তোমাদের যদি অন্য কোনো জায়গা থাকে তাহলে সেটা একটু আমাকে লিখে দিবা, যে ওই কাগজে লিখে দেবা এই জায়গা আমার পছন্দ। তাহলে যে জায়গাটা বেশি জিতবে আর কি সেই জায়গাটা আমরা যাবো। আচ্ছা, খেলাধুলা গুলা কি থাকবে একটু শুনে নাও বন্ধুগুলি।